ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনুভা। বাংলাদেশের ব্যাংকিং খাতের একটি বড় রোগ হলো খেলাপি ঋণ। প্রতিটি সংকটে দেখা যায় খেলাপিদের জন্য সরকার বা বাংলাদেশ ব্যাংক বিশেষ সুবিধা ঘোষণা করে, কখনো পুনঃতফসিল, কখনো ওয়ান টাইম সেটেলমেন্ট, কখনো বা সুদ মওকুফ। কিন্তু প্রশ্ন হলো, এতে কি সত্যিই ব্যাংকের শৃঙ্খলা ফিরবে, নাকি সৎ ঋণ গ্রহীতারা নিরুৎসাহিত হবে? বারবার এই ছাড় দেওয়া কি আসলেই ব্যাংক খাতকে দুর্বল করছে না, নাকি বাস্তবতায় এই ছাড় ছাড়া খেলাপি ঋণ সামলানো সম্ভবই নয়? এসব নিয়ে আজকের টালিখাতার বিষয়, খেলাপিদের দেয়া বিশেষ সুবিধায় ব্যাংকের শৃঙ্খলা ফিরবে। আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর অধ্যাপক ডক্টর প্রশান্ত কুমার ব্যানার্জি, এবং আরও আছেন সোশ্যাল ইসলামী ব্যাংক PLC সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি একটু শুরুতেই যাব জনাব প্রশান্ত কুমার, আপনার কাছে। যে খেলাপিদের সুবিধা দিলে অনেকে বলছেন যে ব্যাংক খাতে এর ফলে শৃঙ্খলা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আপনার মতে কি ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানো এভাবে সম্ভব? থ্যাংক ইউ ভেরি মাচ। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনি জিজ্ঞাসা করেছেন। এটাকে আমরা ডিলেমা বলি। কারণ একদিকে ইট ইজ ট্রু, আপনি যেটা বললেন যে ভালো যারা ঋণ গ্রহীতা আছে তারা একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়, কিন্তু এছাড়া আবার বিকল্প আমাদের হাতে নেই। আর আমরা যখন নাই মানে সামথিং ইজ বেটার দেন নাথিং, সেই প্রেক্ষাপটে যেটা রেগুলেটরি অথরিটি এবং ব্যাংকগুলো করে সেটা হচ্ছে কিছুটা তাদেরকে রিল্যাক্সেশন দেওয়ার জন্য, কিছুটা ইন্টারেস্ট রেট মাফ করে তাদেরকে টাকাটা আনার জন্য চেষ্টা করে। বাট প্রিন্সিপাল মানি তো ব্যাংক কখনো মাফ করতে পারে না, কারণ প্রিন্সিপাল মানির অ্যাকচুয়াল ওনার্স হচ্ছে ডিপোজিট। সেক্ষেত্রে এক্সকিউজ না করে যেটা রেগুলেটরি অথরিটি অথবা ব্যাংকগুলো নিজেরাই দিতে চেষ্টা করে কিছু নমনীয়তা প্রদর্শন করতে। অ্যাকচুয়ালি এটা খুব ইম্পর্টেন্ট কারণ না। এখন আমাদের ডিফল্ট লোনটাকে আমাদের কমানোর জন্য যেটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে সামাজিক বিপ্লব আমাদেরকে করতে হবে। একটা লোক 5 টাকা যখন চুরি করে তখন এভরিবডি, সবাই সামনে এগিয়ে আসে তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য। কিন্তু ব্যাংকের এই অনেক টাকা যখন তারা নিয়ে চলে যায়, কিন্তু আমাদের সামাজিকভাবে তাকে বয়কট করার জন্য, সামাজিক ডিফারেন্ট রিলেশনশিপ, ইভেন কি ধর্মীয় যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে সেগুলো তো অংশগ্রহণের যে প্রতিবন্ধকতা যদি আমরা সৃষ্টি করতে পারতাম, তাহলে তাহলে যে ঋণ গ্রহীতা ঋণ গ্রহণের পরে যে ফেরত না দেওয়ার যে মানসিকতা, সেখান থেকে তারা ফেরত আসতো। যেমন চায়নার ক্ষেত্রে তারা ফার্স্ট ক্লাস ট্রেনে তারা ভ্রমণ করতে পারে না। ডিফারেন্ট কান্ট্রিতে তাদের এই মেকানিজম গুলো আছে যে লোন নেওয়ার পরে ফেরত না দিলে একটা সামাজিকভাবে এটাকে অন্যায় হিসেবে এটাকে বিবেচনা করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা আহ, করতে পারিনি। এখন আমাদের সবচেয়ে প্রবলেম হচ্ছে ফাইন্যান্সিয়াল কজেস আছে, ফাইন্যান্সিয়াল পানিশমেন্ট আছে, রেগুলেশন আছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা দরকার, যে ডিফল্ট লোন থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য আমাদের সামাজিক একটা, আমাদের নিজেদের মধ্যে একটা সামাজিক মেজার্স আমাদেরকে নিতে হবে, যে যারা লোনটা নিয়ে ব্যাংকে ফেরত দিচ্ছে না তাদেরকে একটা চরম একজন মানে দোষী হিসেবে চিহ্নিত করতে হবে। আমরা যদি সেটা করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে ওরা হয়তো লজ্জা পাবে এবং তারা সেই ক্ষেত্রে এই ধরনের কাজ করতে তারা আহ, থেকে বিরত থাকবে বলে আমরা প্রত্যাশা করি। জি, আমি একটু জনাব শফিকুর রহমান আপনার কাছে একটু যেতে চাই। যে এই যে এখানে দুটি বিষয় উঠে এসেছে, একটি হচ্ছে যে হাতে কোনো বিকল্প নেই আমাদের, এবং আরেকটি বিষয় উঠে এসেছে যে ইন্টারেস্ট মাপ করে কোনোভাবে টাকাটা যদি ফেরত আনানো যায়। তো এখানে বিষয়টা হচ্ছে নীতিগতভাবে এটি কি সৎ ঋণ গ্রহীতাদের সাথে একটি বৈষম্য তৈরি করছে না? ধন্যবাদ। বৈষম্য তো অবশ্যই তৈরি হচ্ছে। যারা নিয়মিত টাকা পরিশোধ করছে তাদের তো কোনো সুযোগ তারা পাচ্ছে না, আর যারা টাকা ফেরত দিচ্ছে না তাদেরকে বিভিন্ন সময়, এটা তো আমরা গত 30-35 বছর যাবৎ বা তার চেয়ে বেশি, আমার মনে হয় যখন থেকে ক্লাসিফিকেশনের ব্যাপারটা চলে আসছে 1990 সাল থেকে, তখন থেকেই আমরা এই কিছুদিন পর পরই তাদেরকে একটা সুযোগ দিচ্ছি, এই ছুতা নাতা ধরে ধরে। এই যে আমাদের ধরেন বিভিন্ন রকমের একটা অস্থিতিশীলতার মধ্যে দিয়ে আমরা আসলে আমাদের এই স্বাধীনতার পরে 54, 55, 55 বছরে আমরা বিভিন্ন রকমের অস্থিরতার মধ্যে দিয়ে গিয়েছি। এখন ব্যবসায়ীদের, বিশেষ করে যারা খেলাপি,
তাদের সবসময় মানে একটা কথা আছে না বাংলায়, যে দুর্জনের ছলের অভাব হয় না। এখন রাজনীতিবিদরা রাজনৈতিক আন্দোলন করেন, তো এখন তারা বলে যে রাজনৈতিক আন্দোলনের কারণে আমাদের ব্যবসা ক্ষতি হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, আমরা ব্যবসা করতে পারিনি, টাকা ফেরত দেবো না। কিন্তু প্রশান্ত বাবু যে কথাটা বললেন, যে আমরা যদি প্রথম থেকেই শক্ত হাতে এটাকে আমরা যদি হ্যান্ডেল করতে পারতাম, আমরা সামাজিক সামাজিক প্রতিরোধ যদি গড়ে তুলতে পারতাম। আপনার উনি চীনের রেফারেন্স দিয়েছেন, চীন আছে, ভিয়েতনাম আছে, ইভেন সিঙ্গাপুর আছে আমাদের কাছাকাছি। তো আমি এশিয়ার মধ্যেই থাকছি। যে এখানে একটি প্রশ্ন প্রত্যেকটা কিন্তু দেশেই থেকেই কিন্তু যায় জনাব শফিকুর রহমান, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে এই অস্থিরতা কিন্তু একদিনে আসেনি। বিভিন্ন সরকার আমলে বিভিন্ন সময় কিন্তু এই অস্থিরতাটা তৈরি হয়েছে। সামাজিকভাবে যদি আপনি বলেন যে তাদেরকে দোষী প্রমাণ যদি তারা হয়ে থাকেন, তাহলে তাদেরকে সামাজিকভাবে একটু শাস্তির ব্যবস্থা করা, আসলে এটা কি আপনার কি মনে হয় রাজনৈতিক প্রেক্ষাপটে যদি বলে থাকি তাহলে কি এটা আসলেই আমাদের দেশে সম্ভব? না না, আমি তো বলছি কত স্বাধীনতার 54-55 বছর পুরো সময়টাকে ধরতে, পুরো সময় জুড়েই আমি কথাটা বলছি। সামাজিকভাবে যদি তাদেরকে আমরা ওই যে কথাটা বলা হচ্ছিল, প্রশান্তবাবু যেটা বললেন, যে আমরা যদি তাদেরকে ধরেন যে যেমন চায়নাতে আছে, তাদেরকে ট্রেনের প্রথম শ্রেণীতে ভ্রমণ করা নিষেধ, অনেক সময় বিমানে ওঠা নিষেধ, এবং আমরা যদি তাদের কিছু সিভিক রাইট, যে মানে ফান্ডামেন্টাল যে রাইট আছে, যেমন ধরেন যে ভোট দেওয়ার অধিকার, আমরা ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করলাম। আমরা কিন্তু আমাদের দেশে হচ্ছেটা কি, একটা লোক ঋণ খেলাপি হয়ে, আমাদের আইন আছে যে খেলাপিদেরকে কোনো ব্যাংকের বোর্ডে বা পর্ষদে থাকতে পারবে না, কিন্তু আমাদের এখানে একটা রিট করে, দুঃখিত, একটা রিট করে তারা ওইটাকে স্থগিত করে তারা বছর পর বছর ধরে পর্ষদে পরিচালক হিসেবে কাজ করে যাচ্ছে। তারপরে আমাদের তো কোনো সামাজিক প্রতিরোধ বলতেই কিছু নাই। তবে এটাও ঠিক যে এখন এই মুহূর্তে আমাদের যে খেলাপির পরিমাণ, এই খেলাপির পরিমাণ তো ধরেন গত 1 বছরের মধ্যে এটা আকাশচুম্বী হয়ে গেছে। এখন তো বলা চলে প্রায় আমার বিতরণের প্রায় 1/4 বা তার বেশি, 1/4 চেয়ে কিছুটা বেশি খেলাপিতে পরিণত হয়েছে। এবং আমি সবসময় বলে আসছি, আমি আপনাদের অনুষ্ঠানে একাধিকবার বলেছি যে এই বছরের শেষ প্রান্ত পর্যন্ত, শেষ প্রান্তিক মানে ডিসেম্বরের দিকে এসে বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ প্রায় 35-40% চলে যাবে। তো এখন এখান থেকে উত্তরণ ঘটাতে হলে, দেশের অর্থনীতিকে উদ্ধার করতে হলে কিছু তো ছাড় দিয়ে আমাকে আরেকবার চেষ্টা করে দেখতে হবে। কিন্তু কতদিন দেখবো? আমার প্রশ্ন হলো যে কতদিন এইভাবে ছাড় দিয়ে দিয়ে আমরা যাব, আর এবং ভালো ঋণ গ্রহীতাদেরকে আমরা পেনালাইজ করব, ডিপোজিটারের টাকা নিয়ে আমরা সুদ মওকুফ করে দেব। আবার সুদ মওকুফ করলেও তারা দেখা যাচ্ছে যে যতই শক্ত আইন করা হয়, যে খেলাপি কোনো তফসিল করলে একটা কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হলে তার সুবিধা বাতিল হয়ে যাবে। কিন্তু সেটা করেও আবার, যেমন এইবার সর্বশেষ যেটা করা হয়েছে, 2% ডাউন পেমেন্ট দিয়ে পুনঃতফসিলের জন্য আবেদন করা যাবে, এবং যে 3বারের বেশি পুনঃতফসিল আগে করেছে তাকে 3% ডাউন পেমেন্ট দিতে হবে। অথচ এক সময় এটা ছিল 10% ছিল ন্যূনতম ডাউন পেমেন্ট। 10% দিল তো অন্তত এতদিনে অনেকগুলি টাকা চলে আসতো। আবার আইনে আছে যে মামলা করলে, সে যদি মামলার প্রতি, এটা তো করতে পারে যে সে যখন মামলার বিরুদ্ধে আরেকটা পাল্টা মামলা করবে, তখন আইনে আছে যে আমার দাবিকৃত টাকার 50% জমা দিয়ে সে কোর্টে মামলা করতে পারবে। এটাও তো পরিপালন করা হচ্ছে না, এটাও তো বিভিন্ন আইনের ফাঁক ফোকর দিয়ে ওরা এর থেকে বেরিয়ে যাচ্ছে। সুতরাং আমি মনে করি যে এখন কি করা যায়, এখন এই খেলাপি থেকে উদ্ধার পেতে হলে আরো কিছু ছাড় দিয়ে যদি দেখা যায়, অথবা শক্ত হাতে, শক্ত হাতে আমাকে এটাকে হ্যান্ডেল করতে হবে, এবং তাদেরকে সামাজিকভাবে বয়কট করে, বিভিন্ন সামাজিক মানে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে, যদি তাদেরকে কোনোভাবে তাদের কাছ থেকে টাকাটা আনা যায়। আমি তো মনে করি এখন মূল টাকাটা, প্রিন্সিপাল অ্যামাউন্টটা যদি কস্ট অফ ফান্ড রেটে যদি আমি হিসাব করে অন্তত মূল টাকাটা ফেরত নিয়ে আসতে পারি, তাহলেও আমার মনে হয় ব্যাংকগুলো বেঁচে যায়। ব্যাংকগুলো এখন উদ্ধার পেতে চায়, কারণ যে দেশের বিতরণকৃত ঋণের প্রায় 1/4 বেশি খেলাপি হয়ে আছে,
নন পারফর্মিং, এখান থেকে জি, কোনো আয় এখানে নাই। কিন্তু একটি বরং বিষয় এতে থেকে করে যায় যে বারবার ব্যাংকগুলো বলা কিন্তু হচ্ছে সামাজিকভাবে, এখানে একটু বলি জনাব শফিকুর রহমান, এই প্র্যাকটিস কিন্তু আমাদের দেশে কখনোই ছিল বলে মনে হয় না। জনাব শফিকুর রহমান এবং জনাব প্রশান্ত কুমার, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো আমাদের আলোচনায়। বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতায়। আজকে আলোচনার বিষয় খেলাপিদের দেয়া বিশেষ সুবিধায় ব্যাংকের শৃঙ্খলা ফিরবে। আজকে আমরা আমাদের সাথে দুজন অতিথিকে পেয়েছি। এ পর্যায়ে আমি একটু জনাব প্রশান্ত কুমার আপনার কাছে যেতে চাই। এখানে যেহেতু পুনঃতফসিলের বিষয়টি এসেছে, আপনার কাছে একটু জানতে চাই, বাংলাদেশ ব্যাংকের পুনঃতফসিল নীতি আন্তর্জাতিক মানের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ? বাংলাদেশ ব্যাংকের যে নীতি, সেইটা আন্তর্জাতিক মানের সাথে এটা সম্পর্কিত আছে এবং অ্যালাইনমেন্টও আছে। প্রবলেম সেই জায়গায় নেই। আপনার একটা, আমাদের এখন এখান থেকে বেরিয়ে আসার জন্য কতগুলো স্টেপ একদম কমপ্লিটলি উইদাউট কস্টিং প্ল্যান আমাদের নীতি। প্রথম হচ্ছে ডিফল্টমেন্টটাকে একদম দুভাগে ভাগ করে ফেলবে। প্রথম হচ্ছে যে লোনগুলো বিজনেস ফেলিওর হচ্ছে সেগুলোকে আলাদা করে, আর যারা উইলফুল ডিফল্টার আছে তাদেরকে আলাদা করে ফেলতে হবে। এখন দুটোর জন্য একই ট্রিটমেন্ট হবে না। উইলফুল ডিফল্টারদের জন্য এক ধরনের ট্রিটমেন্ট লাগবে, আর যারা বিকজ অফ দ্য বিজনেস ফেলিওরের জন্য হয়েছে, আন্তর্জাতিকভাবে আমরা দেখেছি ইউক্রেনের যুদ্ধ, গাজার যুদ্ধের কারণে কিছুটা হয়েছে, সেটা আমাদেরকে অন্যভাবে ডিল করতে হবে। আর একটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল প্রবলেম আছে। আমি বারবার প্রত্যেকটা প্রোগ্রামে আমি এই কথাটা বলি, একটা ব্যাংক একটা প্রতিষ্ঠানকে 500 কোটি টাকা লোন দেয় এবং বলে যে 5 বছরের মধ্যে ফেরত দিতে হবে। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমাদের কি এরকম কোনো বিজনেস এনভায়রনমেন্ট ছিল যে বিজনেস করে একজন বড়োয়ার 5 বছরের মধ্যে 500 কোটি টাকা ফেরত দিতে পারবে? আবার এর মধ্যে গ্রেস পিরিয়ড থেকে একদিন, মানে ব্যবসা করার জন্য তারা সময় করতে চায়নি। তাহলে আমাদের ওই অবস্থা। অ্যাকচুয়ালি ব্যাংকগুলো যখন প্রতিষ্ঠিত হয়েছে, মাননীয় সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর মহোদয় জানেন, ব্যাংকগুলো অ্যাকচুয়ালি ইস্টাবলিশড হয়েছিল টু গিভ দ্য শর্ট টার্ম ফাইন্যান্স। এক্স্যাক্টলি লং টার্ম ফাইন্যান্স দেওয়ার কথা ছিল আমাদের ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট। ওই ক্যাপিটাল মার্কেট তো আমাদের সে কাজটা করছে না। ক্যাপিটাল মার্কেটটাকে এখন ভেরি স্ট্রংলি বাংলাদেশ ব্যাংকে এখন আমাদের নিয়ম করতে হবে যে আমরা আমরা ব্যাংক থেকে ম্যাক্সিমাম কত টাকা দিতে পারবো। কারণ বিজনেস এনভায়রনমেন্টের সাথে গিভেন লোনের একটা ভালো সম্পর্ক আছে। আপনি জোর করে 500 কোটি টাকা দিবেন আর 4 বছরের মধ্যে ওই টাকা ফেরত পাওয়ার আপনি এক্সপেকটেশন করবেন, সেটা হতে পারে। আজকে ক্যাপিটাল মার্কেট এবং মানি মার্কেটের মধ্যে ক্লোজ রিলেশনশিপ যদি না থাকে, এবং ক্যাপিটাল মার্কেট হচ্ছে একমাত্র সোর্স যেখান থেকে আমরা লং টার্ম ফাইন্যান্স নিব, যেহেতু শেয়ার হোল্ডাররা ইমিডিয়েট রিটার্ন ওরা করতে থাকে। এটা আমাদের স্ট্রাকচারাল প্রবলেম যেন আমাদেরকে আগে আমাদেরকে করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, আমার কাছে মনে হয়, এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, কোনো গবেষণা ভিত্তিক মতামত না, যে এখন এই লোনগুলো যেগুলো ডিফল্ট হয়েছে, ব্যাংক একা এগুলো পারবে না। কিন্তু এই লোনগুলো আমি আমাদের সম্মানিত প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর মহোদয়ের সাথে আলাপ করছিলাম, এগুলোকে একটা জায়গায় নিয়ে আসতে হবে, নিয়ে এমন একটা ফোর্স আমাদেরকে ক্রিয়েট করতে হবে যেটা রেগুলেটরি সাপোর্ট থাকবে, আইনের সাপোর্ট থাকবে, গভর্নমেন্টের সাপোর্ট থাকবে, এবং সর্বোপরি যেটা আমরা বলেছিলাম, সমাজের একটা প্রেশার থাকবে। আমরা এক জায়গায় এনে ব্যাংকগুলোকে লোন দেওয়ার জন্য আমাদেরকে একটু মানসিকভাবে তাদেরকে একটু স্পেস দিতে হবে। এখন ব্যাংকগুলো দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ডিফল্ট লোন নিয়ে খেলতে হবে, এবং এটা সবার দুদিকে যে সময় হয়, আরেকদিকে তারা ভালো লোকজনকে এখন লোন দিতে ভয় পাচ্ছে। অতএব আমাদেরকে এখন অনেকগুলো কাজ আমাদের সামনে, এই যে ডিফল্ট লোন আছে যেগুলো পার্টিকুলারলি উইলফুল ডিফল্টার, তাদেরকে একটা প্যাকেজে নিয়ে আসতে হবে, একটা পকেটে নিয়ে আসতে হবে, এনে এগুলোকে আমরা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে কিভাবে আমরা নিতে পারি, যেখানে আইনগত সহায়তা দরকার, আমাদের রেগুলেটরি সাপোর্ট দরকার। এই যে প্রাক্তন বললেন, এমডি মহোদয় বললেন যে রিট পিটিশন করে আপনি দেখবেন যে তারা বসে আছে, দে আর ভেরি ইন এ হ্যাপি মুড। তারপরে রিশিডিউল করে আপনার লোনগুলোকে আবার রেগুলার দেখাচ্ছে, ব্যাংকগুলো আবার ইনকামটাকে বুক করছে, আবার তার টাকার উপর ট্যাক্স দিচ্ছে। এখান থেকে আমাদের ল্যাটিন আমেরিকা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। জি, এখানে এখানে তো আপনি অনেকগুলো সমাধানের কথা আসলে বললেন যে সমন্বিতভাবে এখানে সবাইকে কাজ করতে হবে, কিন্তু জনাব শফিকুর রহমান আপনার কাছে একটু যেতে চাচ্ছি যে একজন ব্যাংকার হিসেবে আপনি কি মনে করছেন যে খেলাপিদের সুবিধা দেওয়া ছাড়া কখনো ব্যাংক এই অর্থগুলো আসলে কিভাবে উদ্ধার করতে পারে? এটা ছাড়া বিকল্প কিছু আছে কিনা? দেখুন, আমরা ওই যে ব্রেকের সময় একটু আলাপ করতেছি,
এখানে ওই উনি যেটা বললেন, প্রশান্ত বাবু যেটা বললেন যে খেলা মানে লোনগুলোকে দুই ভাগ করতে হবে। যারা মানে কি বলবো মানে পরিস্থিতির শিকার আছে একটা, তাই যে অ্যাক্ট অফ গড বা সিচুয়েশন বিয়ন্ড মাই কন্ট্রোল বা বিজনেস কন্ট্রোল, সেগুলোকে এক ধরনের ট্রিটমেন্ট দিতে হবে। আর যারা উইলফুল ডিফল্টার, যারা সেই বছরের পর বছর ধরে কেবল রিশিডিউল এবং রিশিডিউল করে সময় নিচ্ছে, আবার খেলাপি হচ্ছে, আবার সময় নিচ্ছে, এইভাবে দুই ভাগ করে ফেলতে হবে। এবং সবগুলা লোনকে যদি আমি এক জায়গায় নিয়ে না, একটা একটা পকেটে, উনি যেটা বললেন যে এক জায়গায় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এটা ফর্ম করবে, এটার জন্য দরকার হবে সরকারি আইনের মানে বাংলাদেশ সরকারের আইন লাগবে, এবং সব ধরনের সহায়তা পলিসি সাপোর্ট লাগবে। সবকিছু মিলিয়ে আমরা যদি ওইগুলোকে একদিকে নিয়ে আসতে পারি, আর ব্যাংকগুলোকে যদি ব্যাংকের নর্মাল কাজগুলো করতে দেওয়া হয়, তাহলে, কারণ ব্যাংকের 80% মানে এফার্ট দিতে হচ্ছে এখন খেলাপি ঋণের দিকে, যার কারণে ডিজার্ভিং বড়োয়ার যে বড়োয়ার যে হু উইল ক্রিয়েট এমপ্লয়মেন্ট ফর দ্য আনএমপ্লয়েড পিপল, সে কিন্তু এখন ব্যাংক, তাদেরকে কিন্তু লোন দিতে ব্যাংকগুলো ভয় পায়, কারণ ব্যাংকগুলো এখন খুব বেশি সতর্ক হয়ে গেছে। আর বিশেষ করে গত 15-16 বছরের যে ব্যাংকগুলোর উপরে যে মানে লুটপাট চলেছে, এটা তো মানে অকল্পনীয়। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে সেক্ষেত্রে এতদিন যা হয়েছে সেগুলো উদ্ধারের জন্য তো বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সবাই নানাভাবে চেষ্টা করছেন, কিন্তু দীর্ঘমেয়াদে যে খেলাপিগুলো রয়েছে এগুলো কমানোর জন্য একজন ব্যাংকার হিসেবে আপনার কোনো প্রস্তাব আছে নাকি, একটু জানতে চাই। আছে, আমার প্রস্তাব আছে। এখন প্রস্তাব হলো যে আমার এখন অগতির গতি, এই মানে কোন রকমে যদি আমি এটা মূল টাকাটা ফেরত নিয়ে আসতে পারি, এবং এটার জন্য যে আমার সুদের যে সুদের হারটা আছে, সুদের হার 9-10% না করে আমার এই টাকাটার জন্য যে খরচটা হয়ে যায়, কস্ট অফ ফান্ড বলি আমরা ব্যাংকিং টার্মসে, কস্ট অফ ফান্ডের এইটা অন্তত এনে যদি আমি পোষাতে পারি, তাহলে অন্তত সমান সমান থাকবে। এট পার থেকে আমি ডিপোজিটারের টাকাটাও মিট করতে পারি, আমি অন্তত ওই খেলাপি ঋণের অভিশাপ থেকে বেরিয়ে আসতে পারি। যে কিন্তু এখানে একটি প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমি একটু শেষের দিকে চলে এসেছি, আমি একটু প্রশান্ত কুমার আপনার কাছে যেতে চাই। যে বলা হচ্ছে যে মূল টাকাটা কোনোভাবে ফেরত আনা, এখানে খেলাপিদের সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে, এই সুবিধাটা যদি দেওয়া হয়, আমার প্রশ্ন হলো গ্রাহক এখানে একজন ভালো গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়ে ব্যাংকের প্রতি তিনি আস্থা হারাবেন না? না, ব্যাংকের আস্থাটা কিন্তু অন্য জায়গায়। আপনার ব্যাংকের উপর আরো আস্থা আসবে যখন আমরা ক্লাসিফাইড লোনগুলো আমরা যদি কালেকশন করতে পারি, তখন ব্যাংকের উপর আবার যাদের অবিশ্বাস ছিল সে বিশ্বাসটা আবার ফেরত আসবে। ব্যাংকের বিশ্বাসটা হচ্ছে ব্যাংকের একমাত্র সম্পদ হচ্ছে ব্যাংকের ট্রাস্ট, ব্যাংকের উপর ট্রাস্ট। যখন দেখবে যে এখানে আমারও কিছু প্রস্তাব আছে, আমার তো মনে হয় এটা ডিফল্টার যারা আছে তাদের জন্য একটা সামিট করার দরকার, যে এখানে রেগুলেটর থাকবে, আমাদের ভিত্তি থাকবে, যে ওনাদেরকে একটা নিয়ে এসে যে ওনার থেকে না, যে টাকা তো আপনাদেরকে দিতে হবে, এখানে তো এক্সকিউজ, এটা ব্যাংকও তো টাকার মালিক না অ্যাকচুয়ালি। ইন দ্য ট্রু সেন্সে ব্যাংক ইজ নট দ্য ওনার অফ দ্য মানি, মানি হচ্ছে ডেপোজিটর, অতএব আপনাকে টাকাটা দিতে হবে। এখন জনাব প্রশান্ত কুমার সাহা এবং জনাব শফিকুর রহমান, আমরা শেষ করতে হচ্ছে আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, শেষ করছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।